এক যুবক নিহত হয়, কিন্তু তার উপর হামলাকারীকে মাত্র ৫ মাসের সাজা পায়। তবে সে হয়তো ভাবেনি যে তার এই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বিলম্বিত ন্যায়বিচার এবং বিচার আসছে। একটি বাণিজ্যিক ক্লায়েন্টের কাজ শেষ করার পর রেইনবো ট্যাক্সি একটি নতুন ন্যায়সঙ্গত অভিযান শুরু করে। এই দিন ঝাং প্রতিনিধি একটি বিশেষ ফোন কল পান। যিনি ফোন করেন তিনি ছিল তার পুরনো বন্ধু ডংঝু। ডংঝু ঝাং প্রতিনিধিকে জানান যে সে কারাগারের গেটের সামনে তার জন্য অপেক্ষা করছে। তারা দুজন সেদিন একটি নির্দিষ্ট নির্মাণ কাজ একসাথে করার প্রতিশ্রুতি দেয়। ফোন পেয়ে ঝাং প্রতিনিধি তাড়াহুড়ো করে কারাগারের বাইরে পৌঁছান, কিন্তু ডংঝুকে সেখানে পাওয়া যায় না। ঝাং প্রতিনিধি গো উনের সাথে যোগাযোগ করে আর তাকে ডংঝুর ফোন কলের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করতে বলে। গো উন খুঁজে বের করে যে কলটি একটি পাবলিক ফোন বুথ থেকে করা হয়েছিল। ঝাং প্রতিনিধি তখন গো উনকে ফোন বুথের কাছে একটি নার্সিং হোম খুঁজতে বলে। সত্যি কাছে একটি নার্সিং হোম ছিল। ঝাং প্রতিনিধি সেখানে গিয়ে ডংঝুর সাথে দেখা করে, তবে ডংঝু তাকে ভুলে গেছে বলে মনে হয় আর এমনকি ফোন করার কথাও মনে করতে পারছিল না। ডংঝু এর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে অ্যালজাইমার রোগে আক্রান্ত হয়ে আর ৫ বছর ধরে নার্সিং হোমে আছে। ঝাং প্রতিনিধি ডংঝুর নার্সিং হোমের বিল পরিশোধ করে। একজন কর্মী তাকে ডংঝুর মানসিক প্রশ্নপত্রের উত্তরগুলো দেন। প্রশ্নপত্রে ডংঝুর প্রতিটি প্রশ্নের উত্তর তার নিখোঁজ ছেলের সাথে সম্পর্কিত ছিল। ডংঝুর কাছে তার ছেলের শিক্ষাগত অর্জন ছিল তার গর্ব ও অহংকার, কিন্তু ছেলের চলে যাওয়া আর মৃত্যুর ফলে তিনি জীবনের গভীরতম তলদেশে পৌঁছে যান। প্রশ্নপত্রটি পড়ে ঝাং প্রতিনিধি অতীতের প্রতি তার গভীর দুঃখ অনুভব করে। রাতে ঝাং প্রতিনিধি মদ্যপান করে। দোগি আর তার বন্ধুরা তার হতাশা বুঝতে পারে আর এর কারণ জিজ্ঞাসা করে। ঝাং প্রতিনিধি ধীরে ধীরে ১৫ বছর আগের তাদের গল্প বলে। ১৫ বছর আগে ঝাং প্রতিনিধি একবার দেখেছে কিভাবে ন্যায়বিচারকে পদদলিত করা হয়েছিল এবং আইনকে উপেক্ষা করা হয়েছিল, যা ছিল অত্যন্ত দুঃখজনক। ডংঝু ছিল এমন একজন সাধারণ মানুষ যিনি আইনের মাধ্যমে ন্যায়বিচার পেতে পারেননি। ডংঝুর ছেলে নিহত হয়, কিন্তু হামলাকারীকে মাত্র ৫ মাসের সাজা দেওয়া হয়। আদালতের রায় এর মুখে ডংঝু হতাশ ও ক্ষুব্ধ হলেও অসহায় ছিল। রাগ আর দুঃখ নিয়ে ডংঝু একটি চিঠি লিখে সেতুর উপর গিয়ে আত্মহত্যা করার কথা ভাবেন। সেই সময়ে ঝাং প্রতিনিধি তার সংগ্রাম ও কষ্ট দেখতে পান। ঝাং প্রতিনিধি ডংঝুকে কোনো বোকামি না করার পরামর্শ দেন। তিনি বলেন যে ডংঝু মারা গেলেও তার ছেলের তদন্ত আবার শুরু হবে না। সেই উচ্চপদস্থ বিচারক আর প্রসিকিউটররা তার মৃত্যুর কারণে বিবেক ফিরে পাবে না। দিক দৃষ্টিতে ঝাং প্রতিনিধি তাকে বোঝান। ঝাং প্রতিনিধির জোরাজুরিতে ডংঝু নেতিবাচক চিন্তা ত্যাগ করে আর ঝাং প্রতিনিধির সাথে তার ছেলের জন্য প্রাপ্য ন্যায়বিচার ফিরে পেতে সংকল্পবদ্ধ হন। পরের দিনগুলোতে ঝাং প্রতিনিধি আর ডংঝু প্রতি সপ্তাহে একবার দেখা করতে, ডংঝুর ছেলের মামলার তথ্য নিয়ে আলোচনা করতে। পরে তারা সাক্ষীর খোঁজে ছেলেটির স্কুলে যান, কিন্তু প্রয়োজনীয় তথ্য ছিল খুব কম। সহপাঠী আর শিক্ষকরা কেউই সাহায্য করতে রাজি ছিল না। তবুও ঝাং প্রতিনিধি আর ডংঝু হাল ছাড়েনি। একজন পরিচিত প্রসিকিউটরের মাধ্যমে ঝাং প্রতিনিধি মামলার আসল নথি পান, কিন্তু নথিতে বড় আকারের ফাঁকা জায়গা ছিল, যা স্পষ্টতই অন্য পক্ষের আইন সংস্থা ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়েছে। ঝাং প্রতিনিধি সবকিছু উপেক্ষা করে আইন সংস্থার কাছে ছুটে যান আর আসল নথিগুলো সম্পূর্ণভাবে তাকে দেওয়ার দাবি জানান। যদি তারা না দেয় তবে তিনি বারবার এসে ঝামেলা করবে। পরিণতির তোয়াক্কা না করে ঝাং প্রতিনিধির হুমকির মুখে আইনজীবী শেষ পর্যন্ত তাকে আসল নথিগুলো দেন। একই সময়ে তিনি জিজ্ঞাসা করতে ভুললেন না যে কেন ঝাং প্রতিনিধি একজন বাইরের লোকের জন্য এত কিছু করছেন, কারণ এটি তো ঝাং প্রতিনিধির নিজের সমস্যা নয়। প্রশ্নের জবাবে ঝাং প্রতিনিধি দীর্ঘ আর শক্তিশালী উত্তর দেন। যে নথিগুলো তিনি ফিরে পান তার মধ্যে ঝাং প্রতিনিধি একটি ভিডিও খুঁজে পান। ভিডিওতে দেখা যায় ডংঝুর ছেলেকে তার সহপাঠী মারছে। মনোযোগ দিয়ে দেখার পর তিনি লক্ষ্য করে যে হামলাকারী লিম অন্ধকারে থাকা কারো সাথে কথা বলছে। মনে হচ্ছে তার পাশে আরও একজন লোক দাঁড়িয়েছিল, কিন্তু সেই লোকটি একটি তাক দ্বারা আড়াল ছিল, তাই তার চেহারা দেখা যাচ্ছিল না। এর ভিত্তিতে ডংঝু ডিটেনশন সেন্টারে এসে লিমকে জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছিল, কিন্তু প্রশ্নের মুখে লিম তার দৃষ্টি এড়িয়ে যায় আর উত্তর দেয় না। ঝাং প্রতিনিধি অনুমান করে যে লিম নিশ্চয়ই অপরাধবোধের কারণে এড়িয়ে যাচ্ছে। এটি মামলার বিষয়ে তার অনুমানকে আরও নিশ্চিত করে। সেই দিন ঝাং প্রতিনিধি কৌতূহলবশত ডংঝুকে একটি বিষয়ে জিজ্ঞাসা করে। আসলে ডংঝুর ছেলে তখনও নিখোঁজ ছিল এবং তার মৃত্যু নিশ্চিত করা যায়নি, কিন্তু আদালতে ডংঝু দৃঢ়ভাবে বলে যে তার ছেলে নিহত
আহত হয়েছে। ডংজু উত্তর দেন যে এটি একজন বাবা হিসাবে তার ষষ্ঠ ইন্দ্রিয়ে বাবা ছেলের আত্মার সংযোগের ভিত্তিতে। ডংজু নিশ্চিত ছিলেন যে তার ছেলে অবশ্যই মারা গেছে। সেই দিনই ঝাং প্রতিনিধি মজা করে ডংজুকে প্রস্তাব দেন যে 5 মাস পর যখন লিম জেল থেকে মুক্তি পাবে তখন তারা কারাগারের গেটে অপেক্ষা করবে। লোকটি বের হলে তাকে ধরে আটকে রাখবে এবং সত্য জানতে চাইবে। ডংজু রাজি হন আর তারা দুজন প্রতিশ্রুতি দেয় যে সেদিন যে দেরি করবে তাকেই অন্যদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ঝাং প্রতিনিধি সেই প্রতিশ্রুতি মনে রেখে 5 মাস পর কারাগারের গেটে অপেক্ষা করেন, কিন্তু ডংজু কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকে। ঝাং প্রতিনিধি ডংঝুর ঘড়ির দোকানে খোঁজ নিতে যান, কিন্তু দেখেন দোকানটি খালি। ডংঝুও নিখোঁজ 15 বছর পর। এখন ঝাং প্রতিনিধি নিজেকে দোষী আর অনুতপ্ত মনে করে। যদি তিনি সেই সময় সাহায্য করতে পারত তবে ডংঝুর অবস্থা এখন এমন হতো না। দোগি আর তার বন্ধুরা ঝাং প্রতিনিধিকে সান্ত্বনা দেয় আর উৎসাহিত করে যে অনুতাপ করার চেয়ে বরং অসমাপ্ত কাজ চালিয়ে যাওয়া উচিত। এবার তারা ডংঝুকে সাহায্য করবে। ডংঝুর স্মৃতি পুরোপুরি বিলীন হওয়ার আগেই তারা তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে। সিদ্ধান্ত নেওয়ার পর দোগি আর তার সঙ্গীরা ডেটাবেসে 15 বছর আগের মামলার তথ্য খুঁজে বের করে। দোগি আর গো উন দুজনেই বোঝে যে এই বারের ক্লায়েন্ট শুধু অতীতের ডংঝু নয়, ঝাং প্রতিনিধিও। এই বিষয়টি সমাধান করলেই ঝাং প্রতিনিধির মনের বোঝা দূর হবে। গভীর রাতে ঝাং প্রতিনিধি নার্সিং হোমে ডংঝুর সাথে দেখা করতে যান, কিন্তু দেখে ডংঝু রাস্তা পার হওয়ার সময় প্রায় গাড়ি দুর্ঘটনার শিকার হতে চলেছিল। কর্মীরা ঝাং প্রতিনিধিকে জানান যে ডংঝুর মানসিক অবস্থা আর স্মৃতি দ্রুত হ্রাস পাচ্ছে। বর্তমানে 1 সপ্তাহের মধ্যে তার সচেতন থাকার সময় মাত্র আধা ঘন্টারও কম। সময় কম। ঝাং প্রতিনিধিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দোগি আর কয়েকজন ভিডিও ফুটেজ পর্যালোচনা করার পর একটি বড় সন্দেহজনক দিক খুঁজে পান। সেই বছর লিম যখন ডংঝুর ছেলে আহাওকে মারধর করে তখনও আহাও সুস্থভাবে জিমনেসিয়াম থেকে বেরিয়ে আসে। এই ফুটেজের কারণে আদালত রায় দেয় যে আহাওয়ের মৃত্যুর সাথে লিমের কোনো সম্পর্ক নেই। তবে দোগি পর্যবেক্ষণ করার পর অনুমান করে যে ভিডিওতে জিমনেসিয়াম থেকে বেরিয়ে আসা ব্যক্তিটি আহাও নয়, কারণ তাদের দুজনের পছন্দের হাত আলাদা। দোগি সন্দেহ করে যে অন্য কেউ আহাওয়ের পোশাক পরে তার ভান করেছিল। উদ্দেশ্য অবশ্যই বিচারকদের বিভ্রান্ত করা। সত্য উদ্ঘাটনের জন্য রেইনবো ট্যাক্সি দল অবিলম্বে কাজে নামে। গো উন লিমের বর্তমান ঠিকানা খুঁজে বের করে। 15 বছর পর লিম এখন একটি জিমনেসিয়ামের প্রধান। দোগি জিমনেসিয়ামের নিচে একটি ট্যাক্সি থামিয়ে অপেক্ষা করছিল। লিম অসতর্কভাবে গাড়ি থেকে নামে। গাড়ির গন্তব্য ছিল একটি জানাজার হল। অদ্ভুতভাবে লিম পুরো ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে জানাজার হলে আসে। দোগি তার পিছু নেন আর দেখে জানাজার হলটি কঠোরভাবে সুরক্ষিত। লোকগুলোকে দেখে মনে হচ্ছিল না তারা মৃতদেহ পাহারা দিচ্ছে, বরং তারা পাহারা দিচ্ছে কুনমো আর মঙ্গু। চুলের লোকের সর্বশেষ উদ্ভাবিত গাড়ির অ্যান্টেনা ব্যবহার করে দোগি সফলভাবে জানাজার হলের অভ্যন্তর দেখতে পান। সত্যি সেখানে কেউ মারা যায়নি, বরং সেটি ছিল একটি জমজমাট জুজার আড্ডা। গো উন লিমের আর্থিক অবস্থা তদন্ত করে দেখতে পান যে 15 বছর আগে লিম জেল থেকে মুক্তি পাওয়ার পর তার নামে একটি অ্যাপার্টমেন্ট যুক্ত হয়। তারা বিশ্লেষণ করে অনুমান করে যে এই অ্যাপার্টমেন্টটি সম্ভবত আহাওয়ের মামলার সত্য গোপন করার জন্য লিমের প্রাপ্ত উপহার ছিল। দোগি দ্রুত একটি ভালো ধারণা নিয়ে আসে। তিনি একটি মিথ্যা কৌশল ব্যবহার করে লিমের মানসিক প্রতিরক্ষা ভেঙে দিতে চান। জানাজার হল থেকে বেরিয়ে আসার পর লিম তার গাড়িতে তার পুরনো বন্ধুর কাছ থেকে একটি শুভেচ্ছা বার্তা দেখতে পান। জিমনেসিয়ামে ফিরে আসার পর একজন কর্মচারী তাকে জানান যে আহাও নামের একজন বন্ধু তাকে ফোন করেছিল আর বিলের ফাইলে আহাওয়ের পক্ষ থেকে একটি শুভেচ্ছা চিঠিও যুক্ত করা হয়েছে। এই ধারাবাহিক ধাক্কায় লিম বিচলিত হয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় হুড পরা একজন রহস্যময় লোক সত্যি জিমনেসিয়ামে এসেছিল। আতঙ্কে লিম গাড়ি চালিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে যায় আর সেখানকার ভলিবল কোচের সাথে দেখা করে সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যিই আহাওকে কবর দিয়েছে কিনা। লিমের প্রশ্নের মুখে সামনের কোচ মোটেও বিচলিত হন না, বরং অহংকারের সাথে লিমকে উপদেশ দেন। এই দৃশ্যটি দেখে দোগি নিশ্চিত হন যে এই কোচই সেই রহস্যময় ব্যক্তি যিনি 15 বছর আগে অন্ধকারে লিমের সাথে কথা বলেছিল। সৌভাগ্যক্রমে আজ রাতে ডংঝু হঠাৎ
করে তার জ্ঞান ফিরে পান আর ঝাং প্রতিনিধিকে চিনতে পারে। ঝাং প্রতিনিধি তাকে প্রতিশ্রুতি দেন যে 15 বছর আগে তিনি যে সাহায্য করতে পারেননি, এবার তিনি তা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এখানে পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।